নমস্কার, TV9 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল। শুরু করছি বিকেলের বিতর্ক। ভারতের স্বাধীনতা সংগ্রামের যদি কোনো নাম সর্বাগ্রে রাখা হয় বিশেষ করে বাঙালির কাছে, তাহলে অবশ্যই প্রথম নামটি সুভাষচন্দ্র বোস। শুধুমাত্র বাঙালি নয়, গোটা ভারতের কাছে পূজিত সুভাষচন্দ্র বোস সম্পর্কে একটা বেসিক প্রশ্ন যেটা আমাদের মনে বারবার ফিরে ফিরে এসছে, যে কি হলো নেতাজির, কোথায় গেলেন 1945 সালের পর নেতাজির? কোনোভাবে কোনো সরকারি নথিতে কেন তার উল্লেখ নেই? কিন্তু এই প্রশ্ন যখন বারবার উঠে আসে, তখন বিভিন্ন রাজনৈতিক দল যারাই ক্ষমতায় এসেছেন তারা নেতাজিকে নিয়ে, নেতাজিকে পুজো করেছেন, নেতাজির নামে বিভিন্ন নামকরণ করেছেন, মূর্তি তৈরি করেছেন, দাবি করেছেন যে তারাই নেতাজিকে সর্বাগ্রে রেখেছেন এবং সবচেয়ে বেশি সম্মান প্রদর্শন করেছেন। আমরা যদি দেখি, হালফিলে অমিত শাহ তিনি আন্দামানে গিয়েছিলেন এবং সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার বলেছেন যে নেতাজি তার যোগ্য সম্মান পাননি, অর্থাৎ কংগ্রেস তাকে যোগ্য সম্মান দেয়নি, এটা পরিষ্কার তার কথায়। বিজেপি বা মোদী সরকার এখনো পর্যন্ত যে সম্মান তাকে দিয়েছে সেটা একমাত্র বিজেপি দিয়েছে, কোনো রাজনৈতিক দল দেয়নি। এখানেই প্রশ্ন ওঠে, নেতাজিকে সম্মানের প্রসঙ্গে প্রত্যেকটি রাজনৈতিক দল যে দাবি করে থাকে সেটাই কি যথেষ্ট নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন একজন ব্যক্তিত্বের তাকে সম্মান জানানোর জন্য? আজকের বিকেলের বিতর্কে সেই প্রশ্নই আমরা তুলব, কারণ রাজনীতির আবহের বাইরে কোনোদিনও যেতে পারেননি আদ্যপান্ত রাজনীতির সঙ্গে জুড়ে থাকা নেতাজি সুভাষচন্দ্র বসু, যদিও তিনি দেশ স্বাধীনের জন্য গোটা জীবনকে নিয়োজিত করেছিলেন। তাই আজকে আমাদের এই বিষয় নেতাজি এবং রাজনীতি। আমরা শুরুতেই যদি এই প্রসঙ্গে আসি যে নরেন্দ্র মোদী সরকার বা NDA 2 ক্ষমতায় আসার পর, যেখানে আমরা প্রথম 2014 থেকে যে উদ্যোগ দেখি, পরবর্তী সময় একের পর এক বিষয়কে সামনে এনেছে বিজেপি। তার পিছনে যাই অভিসন্ধি থাকুক না কেন, প্রধানমন্ত্রী যেভাবে ব্যাখ্যা করেছেন নেতাজির জীবনী বা নেতাজি সংক্রান্ত বিষয়কে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, তা একজন সাংবাদিক হিসাবে সংবাদ মাধ্যমের তরফ থেকে আমরা অবশ্যই বলি প্রশংসাযোগ্য। শুরু যদি দেখাই যে দাবির পেছনে, যে অমিত শাহ যে দাবি করছেন তার পেছনে ঠিক কি কারণ রয়েছে। आज जब बच्चे इतिहास पढ़ते हैं और उसको देखते हैं तो मुझे लगता है जितना महत्व नेताजी को मिलना चाहिए उतना महत्व शायद नेताजी को नहीं। নেতাজি ইস্যুতে বারবার বিজেপির তোপের মুখে পড়েছে কংগ্রেস, কিন্তু কেন? Every patriotic Indian must advance towards the field of battle. Only when the blood of freedom-loving Indians begins to flow will India attain her freedom. Inqilab Zindabad. স্বাধীনতার পর থেকেই টানা কেন্দ্রের সরকারে ছিল কংগ্রেস। হাত শিবিরের আমলেই নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান নিয়ে একাধিক কমিশন বসেছে। প্রতিটি ক্ষেত্রেই শিলমোহর দেওয়া হয়েছে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু তত্ত্বে। নেতাজি সংক্রান্ত নথি প্রকাশ নিয়েও দীর্ঘ টালবাহানার অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। Subhash Chandra Bose, dangerous enemy of the British Raj. 1998 সাল নেতাজিকে নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানের পরিবর্তন হয় প্রথমবার NDA সরকার ক্ষমতায় আসার পর। 1999 সালে গঠিত হয় মুখার্জি কমিশন। তাইওয়ানে হয় গবেষণা। 1945-এ তাইওয়ানে কোনো বিমান দুর্ঘটনাই ঘটেনি। বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি নেতাজি, এমনই দাবি করে মুখার্জি কমিশন। কিন্তু ফের কেন্দ্রে ক্ষমতায় আসে কংগ্রেস। তড়িঘড়ি রিপোর্ট পেশ করতে বলা হয় মুখার্জি কমিশনকে। পেশের পরেই পত্রপাঠ রিপোর্ট খারিজ করে তৎকালীন কংগ্রেস সরকার। ফের দীর্ঘদিনের অপেক্ষা। কেন্দ্রে দ্বিতীয়বার NDA সরকার ক্ষমতায় আসার পর 2014 সালে গতি পায় নেতাজি সংক্রান্ত খোঁজ খবর। নেতাজির আত্মীয়দের সঙ্গে দেখা করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার দেখা যাক কি পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। 2016-তে নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ। 100টি ফাইল প্রকাশ মোদী সরকারের। নেতাজির 125তম জন্মজয়ন্তী মহা সমারোহে পালনের সিদ্ধান্ত মোদী সরকারের। অমিত শাহকে মাথায় রেখে তৈরি কমিটি। নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস হিসেবে স্বীকৃতি। ভারতের বাইরে প্রথম ভারতীয় সরকার প্রতিষ্ঠা করেছিলেন নেতাজি, সেই কথা প্রচারে আনে বিজেপি নেতৃত্ব। নেতাজিকে বিভিন্ন পাঠ্যপুস্তক থেকে, সিলেবাস থেকে বাদ দেওয়ার ব্যবস্থা তারা করেছেন। নেতাজির রাজনীতির প্রাসঙ্গিকতাকে কালিমালিপ্ত করবার চেষ্টা তারা করেছেন। সুতরাং এই সমস্ত অপকর্ম কংগ্রেসের, যেটা কংগ্রেস করেছে, কংগ্রেসের অধ্যায়ের মধ্যে থেকে করেছে কংগ্রেস, বিজেপি তার মতো করুক, আরো ক্ষতি কি আছে? কিছু কাজ অবশ্যই হয়েছে। নেতাজির তথ্য সাধারণ মানুষের সামনে আনার চেষ্টাও হয়েছে, কিন্তু ভোট যুদ্ধের ইস্যু ছাড়া আর কি গুরুত্ব পেয়েছেন নেতাজি? রয়ে গিয়েছে সেই প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
আলোচনা করব, অনেক বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে বিকেলের বিতর্কে যারা রয়েছেন উপস্থিত, আমাদের সঙ্গে রয়েছেন দুই রাজনৈতিক ব্যক্তিত্ব। বিজেপির তরফ থেকে রয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র পার্থ মুখোপাধ্যায়, আপনাকে স্বাগত। রয়েছেন আমাদের সঙ্গে নেতাজি পরিবারের সদস্য চন্দ্রকুমার বসু, আপনাকে স্বাগত। রয়েছেন নেতাজি গবেষক অনুজ ধর, স্বাগত অনুজ আপনাকে। রয়েছেন আমাদের সঙ্গে নেতাজি গবেষক জয়ন্ত চৌধুরী, ডক্টর জয়ন্ত চৌধুরী, আপনাকেও স্বাগত। আমি শুরুতে একটুখানি পার্থ মুখার্জির কাছে আসি, কারণ ইতিমধ্যে অমিত শাহর যে দাবি রয়েছে এবং যে অভিযোগ করলেন শ্রমিক ভট্টাচার্য, সব মিলিয়ে এটা প্রকাশ হচ্ছে পরাক্রম দিবস বা যেখানে বারবার দাবি করা হচ্ছিল নেতাজির নামে অ্যাটলিস্ট 23শে জানুয়ারি কোথাও একটা স্বীকৃতি দেওয়া হোক, একটা ছুটি অন্তত নেতাজির নামে কোথাও আপনারা কখনো দেননি। এবং একের পর এক আজকে ধরুন সিলেবাসে কখনো পর্যন্ত নেতাজির এই যে একটা সরকার তিনি দেশের বাইরে গঠন করেছিলেন সে প্রসঙ্গে কোথাও উল্লেখ নেই। আজাদ হিন্দ বাহিনীর যে এত কার্যকলাপ কংগ্রেস পিরিয়ডে কিচ্ছু পড়ানো হয়নি, এমনটাই অভিযোগ বারবার বিজেপি করে এসছে। দেখুন, বিজেপি একটা রাজনৈতিক দল, আমরা একটা রাজনৈতিক দল। বিজেপি তার রাজনৈতিক বক্তব্য রেখেছে। এখন ঘটনা হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু এমন একটি ব্যক্তিত্ব যার সম্বন্ধে আলোচনা করতে গেলে আমরা যদি রাজনীতির ঊর্ধ্বে উঠে আলোচনা করতে পারি তবেই আমাদের কিন্তু রাজনীতি বাইরে রেখে নেতাজিকে নিয়ে আলোচনা করা উচিত। আদৌ কি সেটা সম্ভব? যদি সম্ভব না হয়, যতখানি সম্ভব সেটা আমাদের চেষ্টা করা উচিত। এবার আপনি যেটা বলছেন যে বিজেপি এই করেছে, জাতীয় কংগ্রেস কি করেছে, তো এখানে একজন জাতীয় কংগ্রেসের প্রতিনিধি হিসেবে আমি শুধু কয়েকটা কথা উল্লেখ করতে চাই এখানে। যে প্রথম যদি দেখি যে 1944 সালে নেতাজি যখন আজাদ হিন্দ রেডিও থেকে যখন ডাক দিয়েছিলেন যে দেয়ার লাইজ ইন দ্য ডিস্ট্যান্ট ল্যান্ড বিয়ন্ড দি জঙ্গলস বিয়ন্ড দ্য রিভার্স, যে কথাগুলো তিনি বলছেন যে ওয়ে টু দিল্লি, অর্থাৎ লালকেল্লাতে গিয়ে তিনি তার স্বাধীনতার পতাকা উত্তোলন করবেন। স্বাধীন ভারতবর্ষের সরকার কিন্তু জাতীয় পতাকা উত্তোলন 15ই আগস্ট স্বাধীনতার দিন ওই লালকেল্লাতেই কিন্তু ঠিক করেছে। প্রত্যেক বছর সেখানেই কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার পতাকা তোলা হয়। দ্বিতীয় হচ্ছে তার একটা মন্ত্র ছিল জয় হিন্দ। সেই জয় হিন্দ মন্ত্রটা কংগ্রেস আমলে কিন্তু জাতীয় মন্ত্র হিসেবে গৃহীত হয়েছিল। প্রত্যেকটি রাজনৈতিক নেতা তার ভাষণে, প্রত্যেক মন্ত্রী সেই সময় যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব দেখবেন অনুষ্ঠানের শেষে জয় হিন্দ কথাটা বলতেন। এবং জয় হিন্দ কথাটা আমাদের পর এই যে জয় হিন্দ প্রসঙ্গ আপনি তুললেন, রেডফোর্ট ট্রায়ালের পর এই মন্ত্রটা কোনো কংগ্রেসের একটা বড় মন্ত্র হয়ে উঠেছিল কি? রাজনৈতিক ফায়দা তো একটা বড় প্রশ্ন। আমি শেষে কার রাজনৈতিক ফায়দা? কংগ্রেসের রাজনৈতিক পালে হাওয়া দরকার ছিল, কারণ মানুষ নেতাজির পক্ষে ছিলেন। কোনো মানুষকে দিয়ে কোনো মানুষের রাজনৈতিক ফায়দা হয় না। মানুষ আলটিমেটলি ভোটটা দেয় তার কিছু বিশেষ রাজনৈতিক মতবাদ এবং তার খিদে, তার পেট, তার শিল্প, তার সাহিত্য, তার চাকরি, তার খাদ্য। দুটো ছোট্ট প্রশ্ন উত্তর না, আমাকে আরেকটা বলতে দিন। দাঁড়ান, আরো অনেকগুলো আছে। প্ল্যানিং কমিশন 1937 সালের ওয়ার্ধা রেজলিউশন যেটা হয়েছিল, প্ল্যানিং কমিটি, ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের সরকার স্বাধীনতার পর প্ল্যানিং কমিশন গঠন করেছিল, যে প্ল্যানিং কমিশন কিন্তু এই বিজেপি সরকার এসে তুলে দিয়েছে। এরপর যদি আমরা দেখি যেটা ফাইলগুলো যখন বার করা হচ্ছিল, দেখা গেল যে একটা সময়ের পরে ফাইলটা বার করা হলো না। কেন হলো না? না, যেদিন বেরোলো যে নেতাজির পরিবারকে কংগ্রেসের পার্টির ফান্ড থেকে যে ট্রাস্ট তৈরি করা হয়েছিল, যার বিধানচন্দ্র রায় এবং নেহরু যা ট্রাস্টি ছিলেন, সেখান থেকে প্রত্যেক মাসে 500 টাকা করে দেওয়া হয়েছিল তার ফ্যামিলি। সবই তো বুঝলাম পার্থদা, আমাকে একটা ছোট্ট প্রশ্ন দিন, আমি প্রশ্নের উত্তর নিয়ে জয়প্রকাশ দার কাছে চলে যাই। আমার আরো ছোট্ট প্রশ্ন, আমি আসবো, আমি অনেক সময় পাবেন। একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিয়ে আমি জয়প্রকাশ দার কাছে চলে যাব। নেতাজির কি বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছিল? আর নেতাজি বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছিল তো? এখানে আমি একটা বলি প্রশ্ন, না একটা প্লিজ, আমার প্রশ্ন বিজেপির কাছে, যে আজকে নরেন্দ্র মোদী পার্লামেন্টে উঠে দাঁড়িয়ে আপনার কাছে চেয়েছিলাম, বিজেপির কাছে নয়। জয়প্রকাশ মজুমদার, আমরা মুখার্জি কমিশনের রিপোর্ট মেনে নিয়েছি, নরেন্দ্র মোদী সরকার পার্লামেন্টে উঠে ঘোষণা করে দিক, আমাদের আর কিছু বলার নেই। আমরা বসে বলছি মুখার্জি কমিশনের রিপোর্ট মেনে নিয়েছে কংগ্রেস, বিশ্বাস করছি। এর থেকে হাস্যকর বক্তব্য আর মনে হয় পর্যন্ত কংগ্রেসে কেউ রাখেনি। সরকার ঘোষণা করুক যে তারা এই রিপোর্ট মেনে নিচ্ছে। আমি আজকে বিকেলের বিতর্কে দাঁড়িয়ে পার্থ মুখোপাধ্যায় বলছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছিল বিমান দুর্ঘটনায়, সেটা মুখার্জি কমিশন খারিজ করার পর তারা মেনে নিয়েছে। আসবো জয়প্রকাশ মজুমদার, প্লিজ। নরেন্দ্র মোদী সরকার মেনে নিয়েছে, বলতে দিন জয়প্রকাশ মজুমদার। আমি আজকের এই আলোচনায় আসার জন্যে রাজি হয়েছি একটাই কারণে, নেতাজিকে নিয়ে আলোচনা। ঠিক। এবং এখানে রাজনৈতিক তর্ক কিংবা চিৎকার চেঁচামেচি নেতাজিকে নিয়ে অন্তত হওয়া উচিত না, সেটা আমার সঙ্গে যারা আলোচনা করছেন তারাও নিশ্চয়ই স্বীকার করবেন। কন্ট্রোভার্সি তো অনেকগুলো আছে এবং গত 70 বছর ধরে চলছে।
নেতাজি মৃত না জীবিত এই নিয়ে চলেছে। এটা কি আজকে আবার নতুন করে আমরা শুরু করলে এই 1 ঘন্টার পরিসরে সেটা শেষ করা যাবে না। কিন্তু আমি প্রথমেই বলছি যেটা নিয়ে আলোচনা, যে নেতাজির প্রতি জাতির দায়বদ্ধতা। নেতাজি বেঁচেও থাকতে পারেন, মারাও যেতে পারেন, বিমান দুর্ঘটনা হতেও পারে। জয়প্রকাশ, নাও আমি হতে পারে। একটা জায়গায় আপনাকে একটুখানি ইন্টারাপ্ট করলাম। কেন আপনি প্রসঙ্গটা তুললেন বলে, নেতাজি জীবিত না মৃত এই প্রসঙ্গটা বারবার উত্থাপিত এই কারণেই হবে কারণ নেতাজিকে পুজো করো, নেতাজিকে ভগবান স্বরূপ দেখো, কিন্তু নেতাজির কি হলো এই প্রসঙ্গটা কেউ জানতে চেও না। এই প্রশ্নটা তো বারবার ওঠে। না শুনুন, আজকে এই প্রসঙ্গটা এতদিন পরে এক্ষুনি যদি আমরা শুরু করি যে আর সমস্ত কথাগুলো হবে Please বলুন, জীবিত please না বলুন। মৃত, না, please তারপরে অন্য আলোচনা, তাহলে আমরা সেই আলোচনাতে পৌঁছতে পারবো না। আপনারা যদি চান আগে ওইটা ঠিক হোক, না, জীবিত সেই না প্রসঙ্গে মৃত, আলোচনা আপনাদের তাহলে আর উত্তর ওই আপনারা দিতে পারবেন না। না, আমিও পারবো না, আমি স্বীকার করে নিচ্ছি এটা কমিশনের কাজ। এটা আমি পারবো না। আমি শুধু আপনার একদম মুখবন্ধের দুটো কথার একটু প্রতিবাদ করতে চাই, মৃদু প্রতিবাদ। Please. আপনার বলাতে ছিল যে বিজেপি এই কাজগুলো করছে, যাই অভিসন্ধি থাকুক না কেন, এই অভিসন্ধি কথাটার উপরে আমার একটু আপত্তি। আচ্ছা। যে নেতাজিকে নিয়ে কোনো অভিসন্ধি করা যায় না, আচ্ছা। এক। দ্বিতীয়, আপনি আরেকটা বলেছেন সব রাজনৈতিক দলই নেতাজিকে সামনে রেখে মাইলেজ পাওয়ার চেষ্টা করেছে। সেখানেও আমার আপত্তি যে স্বাধীনতার পর থেকে কিন্তু কংগ্রেস বিশেষ করে নেতাজিকে দাবিয়ে রাখতে চেষ্টা করেছে, মাইলেজ পেতে নয়। মনে রাখা দরকার 20 বছর 48 থেকে 68 নেতাজির ফ্যামিলির ওপর সার্ভাইলেন্স হয়েছে, ঠিক। স্ট্রিক্ট সার্ভাইলেন্স। কে চিঠি লিখছে, কেন লিখছে, ওদেরকে দেখো কোথায় কি হচ্ছে, জওহরলাল নেহরু করছেন। হ্যাঁ। আর একটা ছোট্ট তথ্য দিই, তাহলেই বুঝবেন কিভাবে দাবিয়ে রাখার চেষ্টা হয়েছে। যে একটা কনফিডেন্সিয়াল মেমো ইস্যু হলো 11/2/49, 1949-এ নভেম্বর মাসে। আর্মির মধ্যে সব জায়গায় কে সাইন করলেন? একজন মেজর জেনারেল PM খান্ডুরি, উনি জানবেন এসব। বললেন নেতাজির ফটো কোথাও ডিসপ্লে হবে না ইন্ডিয়ান আর্মিতে। ভাবুন, যিনি তৈরি করলেন INA, বাইরে যিনি গভর্নমেন্ট তৈরি আমি করলেন, আসবো। তার ছবি আপনি জওহরলাল যখন নেহরু জয়প্রকাশ দা বললেন এই কোথাও প্রসঙ্গটা হবে না। তুললেন, আমি পার্থ মুখার্জিকে একদিন স্মরণ করে দিতে চাই যে আইএনএ প্রসঙ্গ যখন উঠলই, যে আইএনএর কোনো সোলজার পরবর্তীকালে বর্তমান যে আইএনএ রয়েছে সেখানে জায়গা পাননি, এবং তারপর বহু সোলজারকে গুলি করে মেরে ফেলা হয়েছিল। সেই প্রসঙ্গে কংগ্রেস কখনো প্রতিবাদও করেনি। সে বিষয়ে আজ পর্যন্ত পার্থ কোনো কপি দেখাতে পারবেন বলে সন্দেহ আছে। আমি একটু অনুজ ধারের কাছে যাবো। অনুজ, এই গোটা বিষয়টা নিয়ে যে প্রসঙ্গগুলো উঠছে, আমি আসবো, উত্তর নেব। आपसे जो पूछना चाहेंगे, हर कोई राजनीतिक जो राजनीतिक दल है वो फायदा लूटना चाहते थे नेताजी को लेके, लेकिन एनडीए ने जो किया, क्या उसके ऊपर आप संतुष्ट है? कि आपका भी बहुत सारे प्रश्न हैं उसके ऊपर? नहीं, मैं संतुष्ट नहीं हूँ, लेकिन पहले ये जवाब देना जरूरी है कि अभी जो कांग्रेस के यहाँ प्रवक्ता हैं वो जो बोल रहे हैं कि हम लोगों ने जो जितना मुझे आपको पता है कि बंगला पूरी समझ में नहीं आती, लेकिन जितना मैं समझ पाया हूँ कि जय हिंद का नारा इन्होंने अडॉप्ट किया, इन्होंने प्लानिंग कमीशन को बनाया करके आप लोगों ने हाईजेक किया। इनफैक्ट आपकी कोई इच्छा नहीं थी, आप लोग तो इनफैक्ट 1945-46 में जो सुभाष बोस लड़ाई करने वहाँ लड़ रहे थे, आप लोगों ने उनका मिसगाइडेड उनके लिए वर्ड यूज़ किया। ये महात्मा गांधी ने यूज़ किया, ये पंडित जी ने यूज़ किया। तो कांग्रेस का कोई इरादा नहीं था, आप लोगों ने उनको डिसोन करा हुआ था। आप लोग तो इनडायरेक्टली इनफैक्ट ब्रिटिश को सपोर्ट कर रहे थे, लेकिन जब आपके गले में पड़ गया और ये रेड फोर्ट ट्रायल यहाँ पे शुरू हुए और पूरे देश में जब पूरा देखा कि पूरा देश उसके फेवर में, तब इसका पूरा राजनीतिक फ़ायदा उठाने के लिए आप लोगों ने इसको पूरे मुद्दे को उछाला, क्योंकि आपके सन 46 के शुरुआत में इलेक्शन होने थे। ये सारी बातें, ये जो घिसी पिटी बातें बोल रहे हैं, ये 50 साल पुरानी कहानियाँ हैं। पिछले 20-30 साल में बहुत से डॉक्यूमेंट्स पब्लिक हो गए। तो ये जो बात मैं आपको बता रहा हूँ कि कांग्रेस ने राजनीतिक फ़ायदा उठाने के लिए सुभाष बोस को इस्तेमाल किया गया था, ये बात ब्रिटिश रिपोर्ट्स में आ गई है, किसी को इसमें डिस्प्यूट नहीं है। अब ये बात पुरानी बात, अब नई बात ये कि आपका सवाल है कि क्या एनडीए जो अभी की सरकार है उससे हम लोग संतुष्ट हैं? जी संतुष्ट नहीं है। हाँ, उन्होंने कई अच्छे काम किए हैं, इज्जत दी है, बीच बीच में स्टेटमेंट देते हैं, कुछ करते हैं, लेकिन जैसा कि आपने बोला कि उनके मृत्यु प्रकरण पे उन्होंने कोई स्टैंड नहीं लिया है। हम उनकी डिमांड थी कि मुखर्जी कमीशन की रिपोर्ट के बारे में थी, इस गवर्नमेंट ने वही स्टैंड लिया है जो कांग्रेस गवर्नमेंट ने लिया था। उनसे डॉक्यूमेंट डिक्लासिफाई करने की बात हुई थी कि आप फाइलों को पब्लिक करें, लेकिन उन्होंने इंटेलिजेंस की एक फाइल को टच नहीं किया है।
अभी जिक्र आया था कि वो सुभाष बोस की फैमिली और बाकी लोगों पे जासूसी जो हुई थी, जो 84 तक चलती रही थी, जो सुभाष बोस की फैमिली के वालों ने ही बोला कि 84 तक हुई है, उसके ऊपर कोई गवर्नमेंट ने एक्शन नहीं लिया। आज पेगासस के बारे में इतना बवाल मच गया, खासकर मैं देख रहा हूँ कि आपके वहाँ पे बंगाल में पेगासस एक बहुत बड़ा मुद्दा उछल कर के आया है कि जासूसी हो रही है लोगों के फ़ोन पे कुछ, अब ये एलिगेशन है। लेकिन जो नेताजी का जासूसी वाला कांड हुआ है जिसमें कोई सबूत की जरूरत नहीं है, सारे डॉक्यूमेंट आपके पास में, इस सरकार ने कोई इंक्वायरी छोड़ी है, उस पर एक स्टेटमेंट तक नहीं दिया। और मेरे को बड़ा दुख है इस बात को बोलते हुए कि सरकार का जो 90% या 95% फोकस महात्मा गांधी की भक्ति पर है। ये लोग सुभाष बोस या किसी और, शायद सरदार पटेल का जिक्र आता कि सरदार अनुज पटेल इस बारे में डिटेल में आएंगे কি যে প্রসঙ্গটা অনুজ ধর উত্থাপন করলেন যে সেক্ষেত্রে মহাত্মা গান্ধীর পুজো হবে বা সুভাষ বোসের পুজো হবে কিনা সেটা সম্পূর্ণ রাজনৈতিক বিষয়, সেটার পিছনে রাজনৈতিক অভিসন্ধিও থাকতে পারে, কিন্তু বিষয় এটা যে নেতাজিকে ভোট ব্যাংক হিসেবে কি ব্যবহার করার চেষ্টা হয়েছিল বারবার, সেখানে বাংলায় কি বারবার ব্যর্থ হয়েছে সমস্ত রাজনৈতিক দল, সেটা কংগ্রেস হোক, ফরওয়ার্ড ব্লক হোক এবং পরবর্তীকালে বিজেপিও। আমরা প্রথমে দেখালাম যে বর্তমানের মোদী সরকার ঠিক কি করেছে, কিন্তু বিধানসভা হোক বা লোকসভা বারবার বিজেপির প্রচারে জায়গা পেয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু। শুধুই কি সম্মান প্রদর্শন নাকি আসলে ভোট অস্ত্র? একটি রিপোর্ট। नेताजी सुभाष चंद्र बोस, ये नाम कान में पड़ते ही एक नई ऊर्जा से भर गया। इतना विराट व्यक्तित्व की उनकी व्याख्या के लिए शब्द कम पड़ जाए। 2021 সালের 23শে জানুয়ারি কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে নেতাজিকে নিয়েই গোটা বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী। বক্তব্যে উঠে এসেছিল নেতাজির মায়ের প্রসঙ্গ। नेताजी सुभाष चंद्र बोस के चरणों में अपना शीश झुकाता हूं, उन्हें नमन करता हूं और नमन करता हूं उस मां को, प्रभा देवी जी को, जिन्होंने नेताजी को जन्म दिया। 2014 বিপুল জনাদেশে কেন্দ্রে ক্ষমতায় আসে বিজেপি। গেরুয়া শিবিরের লক্ষ্য ছিল বাংলাও। 2016 সালে বিধানসভা ভোটের আগে অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগ দেন নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসু। সেবারে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হন চন্দ্র বসু, যদিও সেই ভোটে হেরে যান তিনি। তারপরে কিছুদিন শোনা যায়নি নেতাজির স্তুতি। ফের 19 লোকসভা ভোটের আগে চমক দেয় মোদী সরকার। 2018-তে আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠা দিবসে নেতাজি স্মরণে নামকরণ করা হয় আন্দামান ও নিকোবরের দুটি দ্বীপের। নেতাজির দেওয়া নাম অনুসারে ফের নাম রাখা হয় শহীদ ও স্বরাজ। ওই বছরই 21শে অক্টোবর আইএনএ প্রতিষ্ঠা দিবসে লালকেল্লায় জাতীয় পতাকা তোলেন প্রধানমন্ত্রী মোদী। 2021-এ বাংলা বিধানসভা ভোটের আগেও আরও একবার নেতাজিকে সামনে রেখে 125তম জন্মবর্ষ পালনের ঘোষণা করেন নরেন্দ্র মোদী। নেতাজির নামে ঘোষিত হয় এক্সপ্রেস ট্রেনও। যদিও এর মধ্যেই থমকে রয়েছে নেতাজি সংক্রান্ত নতুন ফাইল প্রকাশ। বিজেপির বক্তব্যে বারবার নেতাজি জায়গা পেলেও প্রশ্ন রয়ে গিয়েছে। ধর্মনিরপেক্ষতার প্রশ্নে নেতাজির মতবাদের সঙ্গে শত হস্ত দূরে রয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকারের অবস্থান। উঠেছে এমন অভিযোগও। ওনার আদর্শ ছিল সর্বধর্ম সমন্বয়। একটি সংগ্রহশালা গঠন করে বা নেতাজির মূর্তিতে মাল্যদান করে বা নেতাজির ছবি নিয়ে মিটিং মিছিল করে সম্মান দেয়া যায় না। নেতাজিকে সঠিক সম্মান দিতে হলে আপনাকে নেতাজির আদর্শকে মান্যতা দিতে হবে এবং নেতাজির আদর্শকে ভারতবর্ষের মাটিতে কার্যকরী করতে হবে। মৌলিক পার্থক্য বিজেপি কখনোই ওভারকাম করতে পারে না এবং সাম্প্রদায়িক শক্তির উপর ভর করেই 130 কোটি দেশের একটা বৃহত্তর জনধর্মীয় গোষ্ঠী হিসেবে তারা হিন্দুত্বকে দেখে। আর সুভাষচন্দ্র হিন্দুত্বকে সেইভাবে দেখতেন না। সুভাষচন্দ্র হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবাইকে একসঙ্গে করে আজাদ হিন্দ বাহিনী গঠন করেছিলেন, আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন। সেই দৃষ্টিভঙ্গি সুভাষচন্দ্রের সঙ্গে বিজেপির কখনোই মিলবে না। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে নেতাজিকে নিয়ে বাংলার আবেগকে কাজে লাগাতে চেয়েছে বিজেপি। তাই কি বারবার ভোটের মুখে নেতাজি স্মরণ? সুভাষচন্দ্র বোসকে যদি রাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক দল ব্যবহার করে তাহলে কিন্তু বাংলা এবং ভারতবর্ষের মানুষ তার বিপক্ষে যাবে।
তাই নেতাজিকে কিন্তু রাজনৈতিকভাবে ব্যবহার করা সম্ভব নয়। শুধু কি বিজেপি, নাকি নেতাজির ইস্যুতে পালে হাওয়া নিতে চেয়েছে দেশের বাকি রাজনৈতিক দলগুলি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি নেতাজি পরিবারের সদস্য নেতাজির নাতি চন্দ্রকুমার বসু। অবশ্যই তিনি বিজেপি নেতাও। চন্দ্রদা, আপনি ইলেকশনে দাঁড়িয়েছিলেন এবং অবশ্যই তার অন্যতম কারণ ছিল আপনি নেতাজি পরিবারের সদস্য, এটা অন্যতম কারণ ছিল। কোথাও কি এই যে আপনি বলছেন নেতাজিকে নিয়ে রাজনীতি করা সম্ভব নয় এই বঙ্গে, আপনি কি সেটা উপলব্ধি করেন এই মুহূর্তে? নমস্কার সকলকে, শুভ বিজয়া। আমার আন্তরিক সংক্ষেপে আমি কয়েকটি কথা তুলে ধরতে চাই। দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বোসকে সম্মান জানাতে বা স্বীকৃতি দিতে কোনো সরকার বা কোনো সংগঠনের প্রয়োজন নেই। ভারতবর্ষের 135 কোটি মানুষের হৃদয়ে নেতাজি আছে, তার মনে প্রাণে আছে। এবং সুভাষচন্দ্র বোসের জন্মদিনে 23শে জানুয়ারি আপনি যদি দেখেন, কলকাতা শহরে শুধু নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গলিতে গলিতে ওনার জন্মদিন পালন করা হয়, ওনার ছবিতে একদমই তাই চন্দ্রদা, আমরা তো সেটা জানি, কিন্তু আমার প্রশ্ন সেটা ছিল না। আমার প্রশ্ন ছিল যে রাজনৈতিকভাবে তাকে কোনোভাবে ব্যবহার করা সম্ভব নয় এই বঙ্গ রাজনীতিতে, এটা একটু উত্তরটা চাইছি। একেবারেই সম্ভব নয়। দেখুন, সুভাষচন্দ্র বোস রাজনৈতিক নেতা ছিলেন, নিশ্চয়ই তিনি রাজনীতি করেছেন, কিন্তু বর্তমান রাজনীতিতে তিনি অনেক তার ঊর্ধ্বে আছেন। তাই উনি ছিলেন একজন দার্শনিক। উনি একটা প্ল্যানিং কমিটি যেটা গঠন করেছিলেন, আপনি সেটা যদি বিস্তারিতভাবে দেখেন, তাহলে কি বিজেপি ব্যর্থ? বিজেপি তো আপনাকেও দলে নিয়েছিল, আপনি নেতাজি পরিবারের সদস্য, তাহলে কি বিজেপি মানুষকে নেতাজির আবেগটাকে বোঝাতে পারেন? আপনি বলছেন ধর্মনিরপেক্ষতার যে বার্তা তিনি দিয়েছিলেন সেটার সাথে বিজেপির আদর্শ এক্ষেত্রে এক নয়। দেখুন, আমি যে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলাম, সেটা যে আমি নেতাজি পরিবারের বলে তা নয়। আমি মানুষের কাজ করার জন্য একটি প্ল্যাটফর্মের আমার প্রয়োজন ছিল। নরেন্দ্র মোদীজি আমাকে আমন্ত্রণ করেছিলেন যে বিজেপির প্ল্যাটফর্মের মাধ্যমে তুমি দেশের মানুষের জন্য কাজ করতে পারো, সেই জন্য আমি যোগদান করেছিলাম। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, সুভাষচন্দ্র বোসকে যদি যথাযথ সম্মান জানাতে হয়, তাহলে কিন্তু ওনার যে আদর্শ, ওনার যে ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে, সেটা থেকে কি বিজেপি এই মুহূর্তে পিছিয়ে, আপনি কি সেটা বলছেন? দেখুন, চেষ্টা হয়েছে, আমিও প্রচেষ্টা নিয়েছি আমার পক্ষ থেকে। একটি আজাদ হিন্দ মোর্চা গঠন করার জন্য আমি প্রস্তাব দিয়েছিলাম ভারতীয় জনতা পার্টিকে। সেটা গঠন করার এখনো আলোচনা চলছে। আমার দৃঢ়, বেশ, আমি আসবো, আমি একটু সংক্ষেপে একটু উত্তর নেব জয়প্রকাশ দার কাছ থেকে। আমি তারপরে জয়ন্তদার কাছে আসতে হবে, আমাকে বিরতিতে যেতে হবে। একটু সংক্ষেপে। না, দেখুন, আমি এইটাতে একমত নই যে নেতাজিকে সম্মান জানাতে গেলে কোনো সরকার বা কোনো সংগঠনের প্রয়োজন নেই। মানুষ তো সম্মান দিচ্ছে, ছেড়ে দিন ধর্ম নিরপেক্ষতার প্রসঙ্গে আপনারা সেই ভোট ব্যাংকে মানুষকে বোঝাতে পারেন, তাই ধরছেন কেন নেতাজির? না না, আজকে এটা কি আলোচনা হচ্ছে? না না, এটা উনি বলছেন মানুষের ভাবাবেগে ভোট ব্যাংকে সেটা রিফ্লেকশন কথাটা হচ্ছেন ওই সাম্প্রদায়িক, কেউ বলবেন, কেউ ধর্ম নিরপেক্ষতা, এই দুটো জায়গার মধ্যেই আটকে আছেন। এবার প্রশ্ন হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ বলে যিনি এসছেন, তিনি তো ধর্ম নিরপেক্ষতারই বাণী প্রচার করেছেন, সকলের জন্য সকলের বিকাশ। এর থেকে বড় ধর্ম নিরপেক্ষতার বাণী আর কিসে হতে পারে? আর একটা কথা আমি বলে দিই আপনাদের, যে অনেকেই বললেন এখানটাতে যে নেতাজি কিরকম ভারত বা উনি এই সাম্প্রদায়িকতার কথা বলছেন বা এটা, দেশভাগ কি চেয়েছিলেন নেতাজি? আজকে দেশভাগের যে জ্বালা, নেতাজি থাকলে কি দেশভাগ হতো? যে নেতাজি অন্তর্ধানের সবচেয়ে বড় বিষয় স্বাধীনতা, উত্তর ভারতের সবচেয়ে বড় রহস্যের নাম যদি জানতে চান আপনারা, আপনাদের জানিয়ে রাখি, নেতাজি সুভাষচন্দ্র বসু। স্বাধীন ভারতের স্বপ্ন শুধু নয়, সেই স্বপ্নকে বাস্তব করতে বেনজির এক যাত্রাপথ ধরেছিলেন সুভাষ। কিন্তু তারপর কি হলো, প্রশ্নটা নতুন নয়। গত 75 বছরের বেশি সময় ধরে এর উত্তর সন্ধান করেছেন গবেষকরা। তবে যে রাজনৈতিক দলগুলো ফি বছর ভোটের আগে নেতাজির কথা টেনে জনমানুষে আবেগ উস্কে দেন, যারা তিথি মেনে মূর্তিতে মালা দেন, তারা কি করলেন? একটি রিপোর্ট।
ভোট এলেই বীর পুজোর ধুম, শ্রদ্ধা, সম্মান, উদযাপন, নেতাজিকে নিয়ে টানা পড়েন। কিন্তু আসল প্রশ্নগুলোর উত্তর কেন এখনো জানে না ভারত? কেন এখনো নেতাজি অন্তর্ধান রহস্যই থেকে গেল? কি হয়েছিল 1945-এর 18ই অগস্ট? নেতাজি কি দেশে ফিরেছিলেন? কেন গুমনামি বাবার পরিচয় নিয়ে এত জল্পনা, এত রহস্য? অন্তর্ধান ইতিহাস নিয়ে কেন মুখে কুলুপ সব সরকারের? এই লুকোচুরির নেপথ্যে কি রহস্য লুকিয়ে? দিল্লির শাসক দলের মুখে নেতাজি অবমাননার কথা ফিরে ফিরে আসে, কিন্তু বিজেপির 7 বছরের শাসনেও কাটল না অন্তর্ধান রহস্যের জাল। অথচ বিরোধী আসনে থাকাকালীন এনডিএ বলেছিল রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ডের মতন দেশের কাছে নেতাজি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ফাইল আছে। পরে অবশ্য রাশিয়া দাবি করে তাদের কাছে কোনো ফাইল নেই। মোদী সরকার এই নিয়ে আজ আর কোনো উচ্চবাচ্য কেন করে না? মুখার্জি কমিশনের রিপোর্ট বলে তাইহুকু দ্বীপে কোনো বিমান দুর্ঘটনায় ঘটেনি, কিন্তু সেই রিপোর্ট মনমতো না হওয়ায় তা পত্রপাঠ খারিজ করে তৎকালীন কংগ্রেস সরকার। আজও সেই পার্টি লাইনে অনড় তারা। গত 18ই অগস্ট কংগ্রেস হাইকমান্ডে টুইটারে নেতাজির মৃত্যুদিন নিয়ে টুইটও করা হয়। যে দলিল ডিপোজিশনস প্রকাশিত অলরেডি, তা থেকে এটা প্রমাণিত প্লেন ক্র্যাশের কাহিনী মিথ্যা। ভারতবর্ষে নেতাজি মহাকাল 1985 পর্যন্ত ছিলেন। এই নিয়ে বিতর্ক হয়, কিন্তু ওই একটা দিনই জাস্টিস মুখার্জি নিজে বিশ্বাস করতেন গুমনামি বাবাই নেতাজি। পিপল বিলিভ মি, আমাকে যদি পার্সোনালি বলেন, এটা কিন্তু নট রিপোর্টেড, বলবেন না কাউকে। আই এম 100% শিওর উনি হচ্ছেন নেতাজি। উনি যখন বললেন তখন থেকেই আমার মনে হলো তাহলে ইনি যখন বলছেন একটা লয়ার, অন্য লোকেদের কথাগুলো হয়তো অত উড়িয়ে দেওয়া যায়। বিরোধী আসনে থাকলে সব দলই সেই তথ্যের দাবি করে সওয়াল করে ঠিকই, কিন্তু টেবিল ঘুরলেই মুখে কুলুপ। কেন? এনডিএ 1-এর সময় যে জেএমসিআই তৈরি হয়েছিল, তা থেকে বিজেপি যে এক্সপিরিয়েন্স করেছে, তাতে সে আজকে অতি সাবধান। গবেষকদের দাবি নেতাজিকে যে যার মতন করে নিজের পার্টি লাইনে খাপ খাওয়ানোর কসুর করেন না, আর সেই রাজনীতির অঙ্ক কষেই কখনো কংগ্রেস, কখনো বামেরা, কখনো বিজেপি নেতাজিকে নিয়ে সরব হয়। বিশেষ দিনের শিরোনামে উঠে আসে স্তুতি, পুজো, উদযাপন, কিন্তু জননায়ক সুভাষচন্দ্র, তাঁর আদর্শ, সেই পথে হাঁটার সাহস দেখায় না কেউ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আমরা এখানে যে রিপোর্টটি আপনাদের দেখালাম, সেখানে জাস্টিস মনোজ কুমার মুখার্জি, যিনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতেন যে ভগবানজি নেতাজি হতে পারেন, ভগবানজি নেতাজি বা নাও হতে পারেন, গবেষকরা একের পর এক প্রশ্ন তুলেছেন। আমার সরাসরি প্রশ্ন জয়ন্ত চৌধুরীর কাছে, তাহলে সরকার সেগুলোতে কেন এখনো পর্যন্ত এই বিষয়টি বিবেচনা করে দেখলেন না? এত বড় বড় রিসার্চার রয়েছেন, আপনি রয়েছেন, অনুজ ধার এখানে রয়েছেন, এটা তো তাহলে কোথাও মানুষ জানতে চাইছেন যখন। আমি তোমার অনুষঙ্গেই বলি, নেতাজি পূজনীয় সব রাজনৈতিক দলের কাছে, দেশবাসীর কাছে। পুজো করা হয় নেতাজিকে, ঠিক কথা, মূর্তি করা হয়, ঠিক কথা, কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করার চেষ্টা কোনো রাজনৈতিক দল, তাদের শিক্ষাবিদ, তাদের আশ্রয়ী বুদ্ধিজীবীরা করার চেষ্টা করেনি। নইলে ভারতবর্ষে অন্তত পক্ষে 4টি নেতাজির অন্তর্ধান নিয়ে তদন্ত কমিশন হয়েছে। সেই শাহনাজ কমিটি জওহরলাল আমলে, ইন্দিরা গান্ধীর আমলে হয়েছে খোসলা কমিশন, ডিসেন্টিয়েন্ট রিপোর্ট সুরেশ বসুর মতবাদ, এবং আমরা লেটেস্ট যেটা দেখেছি ইউপিতে সহায় কমিশন এবং মুখার্জি কমিশন তার আগে। প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখছি ধামাচাপা দেওয়ার রাজনীতি চলছে প্রতিটা রাজনৈতিক দল। আমি অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেবো, তারা সূচনাটা করেছেন। কেন ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে? কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা ওয়ান অ্যান্ড অনলি, সত্য বেরিয়ে এলে আমাদের দেশ ভাগের অনেক কিছু চলে আসবে। স্টিল নেতাজি সুভাষচন্দ্র বসু ওয়ার ক্রিমিনাল, যদিও আমরা অনেকবার বলে থাকি তাকে আরটিআই করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ইউএনআই থেকে বলেছে, আমাদের ইউএন থেকে জানাচ্ছে যে এখনো পর্যন্ত নন, কিন্তু স্টিল লিস্টে কিন্তু জার্মানিদের সঙ্গে অনলি অ্যান্ড ওয়ান বোস সুভাষচন্দ্রের নাম আছে। এই ব্যাপারে নেতাজি দেশে ফিরেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু অবশ্যই দেশে ফিরেছিলেন, অবশ্যই প্রকট হতে চেয়েছিলেন, কিন্তু সরকারের এই বিষয়ে কোনো সদিচ্ছা ছিল? যেহেতু আমরা কমনওয়েলথভুক্ত রাষ্ট্র ওই সময়, এবং তিনি ওয়ার ক্রিমিনাল লিস্টে ছিলেন, সেই সময় সুভাষচন্দ্রের নিজের ভাষ্য অনুযায়ী রক্তগঙ্গা বয়ে যেত। যে ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে, তারপরেও আমাদের বুদ্ধিজীবীরা নীরব, রাজনৈতিক আশ্রয়ী মানুষজন নীরব, তারা ওই জীবিত না মৃত একটা ধোঁয়াশার মধ্যে রেখে দিতে চান। আপনার কি বক্তব্য যে রাজনৈতিক ফায়দা এক্ষেত্রে সমস্যায় পড়তে পারে? আমি ফায়দা শব্দটা বলবো না, আমার উদ্দেশ্য, আমি রাজনীতির লোক না, কাউকে অপমান করবো না, কিন্তু গভীরে না যাওয়ার একটা ভয়ঙ্কর প্রবণতা রয়েছে। তাদের পূর্বসূরীদের পাপ তাদের ধামাচাপা। অর্থাৎ যেখানে জয়ন্ত চৌধুরী বলছেন যে নেতাজিকে পুজো করুন, নেতাজিকে ভগবান মনে করুন, কিন্তু নেতাজি প্রসঙ্গে প্রশ্ন করবেন না, নেতাজির সঙ্গে কি হয়েছিল। আমাদের সঙ্গে এখানে রয়েছেন অনুজ ধার। আমি অনুজ ধারের কাছে আসবো, যিনি বিশ্বাস করেন, যিনি মনে করেন, তার বহু বইয়ে তিনি প্রকাশ করেছেন যে নেতাজি দেশে ফিরেছিলেন, নেতাজি দেশেই ছিলেন। বিভিন্ন রাজনৈতিক কারণ তার পেছনে রয়েছে, তার মধ্যে একটি রিপোর্ট এখানে আপনাদের দেখাবো, একটি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখাবো, যেখানে নেতাজির সঙ্গে বিভিন্ন বিবাদ, সেই বিবাদের অন্যতম একটি কারণ হতে পারে, যেটা আমাদের বক্তব্য না, রিসার্চাররা যেটা তুলে ধরেছেন তার মধ্যে অন্য একটি কারণ।
তিনি হচ্ছেন আজকে অমিত শাহ যে বক্তব্য রেখেছেন সেখানে সর্দার বল্লভভাই প্যাটেল এবং নেতাজিকে এক পংক্তিতে বসিয়েছেন, কিন্তু নেতাজির সঙ্গে সর্দার প্যাটেলের সম্পর্ক একেবারেই ভালো ছিল না। বল্লভভাই প্যাটেলের দাদা বিটলভাই প্যাটেল তার সাথে তার সংক্রান্ত একটি মামলাতে নেতাজিকে সমন পর্যন্ত পাঠিয়েছিলেন এই সর্দার প্যাটেল। সুভাষ কংগ্রেস প্রেসিডেন্সির জন্য মনোনীত হোক চাননি সর্দার প্যাটেল। একের পর এক বিষয় যেগুলো ছিল, যেগুলো নেতাজি সংক্রান্ত বিষয়, সর্দার প্যাটেল এবং নেতাজির মধ্যে একটা বড় চিড় ছিল, সেটা কি কোথাও আড়াল করার একটা চেষ্টা ছিল? হয়তো বর্তমান সময়ে রাজনৈতিক নেতারা চাননি যে এই ধরনের অতীতের রাজনৈতিক কোনো শত্রুতা সামনে চলে আসুক বর্তমানে। অনুজ ধার, अनुज इस बारे में आपको क्या कहना है कि यहाँ पे बहुत सारे ऐसे चीजें हैं जिसके कारण आप कह रहे हैं कि नेताजी सुभाष चंद्र बोस इंडिया में थे लेकिन सामने नहीं आया, इसके पीछे भी बहुत सारे रीजन हो सकता है। कुणाल, मुझे जो एक बात बोलनी है कि मैं चाहता हूं कि इशू को थोड़ा सा सिंप्लीफाई किया जाए, क्योंकि इशू बहुत ज़्यादा कॉम्प्लेक्स हो गया और हम लोग बहुत पुरानी हिस्ट्री में जा रहे हैं। 45 में, सन 65 में, 70 में। अब प्रॉब्लम ये है कि ज़्यादातर लोग जो हैं 8-10 साल से पीछे नहीं देख सकते, तो हम लोग को केस को सिंप्लीफाई करना पड़ेगा। मुखर्जी कमीशन का आपने जिक्र किया, जस्टिस मुखर्जी उनका वो यहीं कलकत्ता में थे, अब अभी वो नहीं रहे। उन्होंने अपनी कमीशन जो सेटअप हुई थी कलकत्ता हाई कोर्ट के ऑर्डर पे, उसमें उन्होंने बहुत तरीके से इंक्वायरी करी। इंक्वायरी करने के बाद उन्होंने पाया कि गुमनामी बाबा को लेकर के 3 तरह के एविडेंस सामने निकल के आ रहे हैं, जिसको गुमनामी बाबा बोला जाता है। उनके बारे में 3 एविडेंस है कैटेगरीज की। पहला है आई विटनेस अकाउंट, कि कुछ लोगों ने उनको देखा था और उन लोगों के देखने की एविडेंस को हम लोग नहीं उसको मानना पड़ेगा, क्रेडिबल एविडेंस है। उसके बाद उन्होंने डॉक्यूमेंट्री एविडेंस को मैच किया, वो भी मैच कर रहा है। लेकिन प्रॉब्लम ये हुई है कि 2 रिपोर्टों ने पूरा केस ख़राब किया। वो रिपोर्टें थी कि सरकार की तरफ से हैंडराइटिंग एक्सपर्ट्स की रिपोर्ट आई जो नेगेटिव थी, और सरकार की वजह से नेगेटिव रिपोर्ट आई थी डीएनए की, जिससे पूरे केस ख़त्म हो गया। अब पिछले 2, 4, 5, 10 सालों के अंदर ये बात बड़ी साबित हो गई, और हम लोगों ने ही, मैंने और चंद्रचूड़ घोष ने इसको साबित किया अपनी किताब में और अदरवाइज भी, कि सरकारी एक्सपर्ट्स की जो रिपोर्ट है हैंडराइटिंग की, वो बिल्कुल घटिया किस्म की रिपोर्टें हैं। उसमें कोई डाटा नहीं है, कुछ नहीं है। उन्होंने लीपापोती करने के नाम से एक पन्ने की रिपोर्ट है। जैसे फॉर एग्जांपल आपके कलकत्ता में एफएसएल में डॉक्टर एस के मंडल की रिपोर्ट थी कि गुमनामी बाबा सुभाष बोस नहीं है। उस रिपोर्ट में, हैंडराइटिंग की रिपोर्ट में कुछ नहीं लिखा हुआ, एक पन्ने की रिपोर्ट देके चलता बना आदमी को। और उसके ऑपोजिशन में दुनिया भर के इंपॉर्टेंट एक्सपर्ट भारत में, कपूर साहब होंगे, उनका इतना मोटा रिपोर्ट। एक बात तो चीज क्लियर है अनुज, आप कह रहे हैं कि रिसर्चर्स जो कह रहे हैं कि ये सुभाष चंद्र बोस ही थे जो फैजाबाद में थे, तो एनडीए का प्रॉब्लम क्या है ये सामने लाने में? देखिए, हमारा इंडिया का प्रॉब्लम ये हो रहा है, जो एनडीए ने, जो मेरे को समझ में आया अपने कुछ रिसर्च में, इनको देखिए हर एक पॉलिटिकल पार्टी अपना नफा नुकसान देखती है, और एनडीए को लोगों को ये समझ में आ रहा है कि सब उनको नुकसान उनको गांधी भक्ति करने में फ़ायदा है, और गांधी का नाम चलता है। गांधी का नाम खासकर आपके विदेशों में, अपने यूरोप अमेरिका में बहुत चलता है। तो अगर सुभाष चंद्र बोस का नाम निकल के आया और उनकी बात बाहर निकल के आई, और खासकर ये जो गुमनामी बाबा का प्रकरण जो निकल के आता है, तो सारी बात घूम फिर के आएगी कि सुभाष। हमने यहाँ पे पैटेल के बारे में छेड़ा था, आप कुछ कहना चाहेंगे इस बारे में? हाँ। पटेल के बारे में मुझे कुछ नहीं बोला, पटेल के बारे में जो बोला ठीक है, और पटेल उससे मैं यही बोल सकता हूँ कि जो सरदार पटेल के फॉलोअर्स ने किया उनके बारे में, जब हम लोग छोटे थे तो सरदार पटेल के बारे में कोई जिक्र नहीं होता था, कांग्रेस ने उनका नाम दबा के रखा था। लेकिन जिस तरीके से बीजेपी ने सरदार पटेल का नाम उजागर किया है, उनकी लेगेसी को रिस्टोर किया है, पब्लिक के सामने उसको ड्यू प्लेस दिया, वो बहुत कमेंडेबल है। और मैं चाहता हूँ कि नेताजी के फॉलोअर्स उनको फॉलो करें, कि जिस तरीके से सरदार पटेल को लेकर के पूरा गुजरात खड़ा हो गया और उन्होंने आज अचीव कर लिया वो अपने एम को कि सरदार पटेल का नाम इज्जत से ले जाता है, उसी तरीके सुभाष बोस में मैं चाहता हूं कि कम से कम बंगाल में एक पूरा सारे पॉलिटिकल पार्टी के लोग खड़े हो जाएं और वो डिमांड करें कि देश की एकदम भारत की जो अनुज आपके पास आएंगे, आप जो कहना चाहते हैं कि सरदार पटेल के बारे में जो गुजरात ने किया वो आप चाहते हैं कि बंगालीज भी करें सुभाष चंद्र बोस को लेकर। जब तक आप वो नहीं करेंगे, नेताजी का नाम दिल्ली में नहीं होगा। आप ये हालत देख लीजिए कि मैं कलकत्ता में आता हूँ, मैं दिल्ली का आपके पास आएंगे अनुज, कलकत्ता आपके पास आएंगे, मैं कि कलकत्ता एयरपोर्ट में आता हूँ तो वहां मुझे गांधी गैलरी दिखाई देती है। अब ये कैसा अनोखा दस्तूर है साहब, हम कलकत्ता में आ रहे हैं, एयरपोर्ट नेताजी का नाम का, लेकिन गैलरी महात्मा गांधी की है। अरे गांधी गैलरी बनने के लिए 1500 जगह है पूरे भारत के अंदर। तो इस बारे में आएंगे आपके पास। अभी চন্দ্রদা আপনার কাছে আসি। চন্দ্র, একটা আমরা যে দেখি যে এই ভারতীয় বিভিন্ন রাজনৈতিক দল তারা যে দাবিটা করে থাকেন, আজকে একটা বিষয় পরিষ্কার, ইতিহাসে একটা জায়গায় যেখানে উল্লেখ রয়েছে যে এই বিষয়টি বারবার সামনে এসেছে, যে অনুজ কিছুক্ষণ আগে প্রসঙ্গটা তুলছিল, যে একটি বই দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যেটা ভারত সরকারের পক্ষ থেকে 1948-এ তৈরি করা হয়েছিল, যে বইটি পরবর্তীকালে প্রকাশিত হয়নি।
কিন্তু আজকে সেই বইটির যখন পাণ্ডুলিপি চাওয়া হয়, কোর্ট যখন অর্ডার দেওয়া হয়, সেই বইটি আজ পর্যন্ত সামনে আসেনি। বর্তমান সরকারও নিজের পার্টি হিসাবে নিজেকে উইথড্র করেনি যে সরে যাই। আমরা যদি বলি যে এই সরকার এই মুহূর্তে আর পার্টি হতে চায় না, তাহলে সেই বইটি যদি সামনে আসে তাহলে ভারতের স্বাধীনতা সংগ্রামের নেতাজির অনেক সত্য সামনে চলে আসতে পারে। আপনি কি মনে করেন? দেখুন, এই বইটি খুবই গুরুত্বপূর্ণ বই। আপনি উল্লেখ করলেন, আপনাকে স্বাগত। প্রফেসর প্রতুল চন্দ্র গুপ্ত উনি লিখেছিলেন আজাদ হিন্দ ফৌজের আইএনএ মিলিটারি হিস্ট্রি নিয়ে। এই বইটি ডিফেন্স আর্কাইভসে রাখা রয়েছে। তো আমরা দাবি করেছি ভারত সরকারের কাছে যে এটা প্রকাশিত করা উচিত। কিন্তু একটা কথা, অনেক আলোচনা হলো, আমি শুনছিলাম। দেখুন, এনডিএ সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কিন্তু প্রচেষ্টা নিয়েছেন। ওনারা এই যে গোপন নথি, বহু বছর ধরে, 70 বছর ধরে যেসব নথি গোপনীয় রাখা ছিল, সেগুলো কিন্তু 23শে জানুয়ারি 2016 সেখান থেকে কি উঠেছে চন্দ্রদা? সেখান থেকে কি বেরিয়ে এসেছে এখনো পর্যন্ত? দেখুন, আমরা আজ পর্যন্ত কোনো অকাট্য প্রমাণ পাইনি, এটা ঠিক। কিন্তু নরেন্দ্র মোদীজি তো দায়িত্ব নেয়নি এই যে অন্তর্ধান রহস্য যে উনি সমাধান করবেন। উনি বলেছিলেন যে যত নথি আছে উনি প্রকাশিত করবেন। তাই আজকে প্রশ্ন হচ্ছে সমস্ত নথি। আপনার কথা প্রসঙ্গেই চন্দ্রদা একটা পয়েন্ট অ্যাড করে দিতে চাই যে আপনারা যেখানে উপস্থিত ছিলেন, যেখানে নরেন্দ্র মোদী আপনার সাথে মিট করেছিলেন এবং তিনি বলেছিলেন যে দেশ কা কর্তব্য হ্যায় নেতাজি কা সচ সামনে আয়। আপনি নিশ্চয়ই মনে আছে আপনার? উনি কিন্তু প্রচেষ্টা নিয়েছেন, এটা কিন্তু আমাদের। আপনার কি মনে হয় কোথাও সমস্যা রয়েছে? কিন্তু দেখো, এটা কিন্তু তথ্যের উপর ভিত্তি করে আমাদের এই অন্তর্ধান রহস্যর সমাধান করতে হবে। এখন তথ্য যদি না সংগ্রহ করা যায়, যদি ফাইল নষ্ট করে দিয়ে থাকে সরকারের পক্ষ থেকে, আমি শুনেছি জাস্টিস মুখার্জি কমিশন রিপোর্টে উল্লেখ করা আছে যে 1972 সালে 4টি খুব গুরুত্বপূর্ণ ফাইল নষ্ট করে দেওয়া হয়েছে। এখন যদি তথ্য যদি নষ্ট করে দেওয়া হয়, তাহলে এটা তো সরকারের। বেশ চন্দ্রদা, কিন্তু এখানে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। আজকে যে তথ্যগুলো হারিয়ে গিয়েছে বা পুড়িয়ে দেওয়া হয়েছে, তারপরেও তো বেশ কিছু তথ্য এই অনুজ ধর, জয়ন্ত চৌধুরী এরা তুলে ধরছেন। তাহলে সেই প্রশ্নগুলোতে কেন সরকার কর্ণপাত করছে না? কোথাও তো খুঁজে দেখা উচিত যে কেন এই প্রশ্নগুলো বারবার আসছে। আজকে এই সদিচ্ছার ব্যাপারটা তো রয়েছে, যে বইটার কথা আপনি উল্লেখ করলেন, কেন আজকে এনডিএ সেই বিষয়টি সামনে আনছে না? তখন তো ইউপিএ বা কংগ্রেস ক্ষমতায় ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু, তার সম্মান, তাকে সম্মান জানানো রাজনৈতিক দলগুলো যে দাবিটা বারবার করে আসছে, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে কি হলো এই বিষয়ে কেন এখনো পর্যন্ত দেশবাসী জানতে পারলো না? যদি সঠিক সম্মানের প্রসঙ্গ ওঠে, তাহলে কেন সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিন আজ পর্যন্ত আমরা লিখতে পারলাম না? তিনি আদৌ বেঁচে আছেন কিনা না মৃত, এই প্রশ্নটা কেন বারবার ওঠে? তাহলে রাজনৈতিক দলগুলোর কর্তব্য কি এখানে শেষ হয়ে যায়? তারা কেন উচ্চবাচ্য করে না মুখার্জি কমিশনের পর আর কোনো কমিশন কেন গঠিত হলো না? এই প্রশ্নগুলো যখন আসে, পার্থ আপনি কিছু বলতে চাইছেন? হ্যাঁ, প্রথমে ব্যাপারটা হচ্ছে, আমি এখানে যে কথাগুলো বলছি, আমার কাছে এক্ষুনি হাতে তো কোনো ডকুমেন্ট নেই, কিন্তু এই কথাগুলোর একমাত্র সত্যি কি মিথ্যে সেটা বলতে পারেন যে মানুষটি, সেই মানুষটি এখন এইমসে শুয়ে আছেন, ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী। আমি এখানে একটা পয়েন্ট অ্যাড করতে চাই। জাস্টিস মনোজ কুমার মুখার্জি, আপনাকে বক্তব্য শোনালাম, তিনি বলছেন যে আমি 100% বিলিভ করি হি ওয়াজ নেতাজি। আজকে যে জাস্টিসকে দিয়ে, যে জাজকে দিয়ে আপনারা তদন্ত করালেন বা দেশ যে তদন্ত দেখলো, সেই মানুষটি নিজে বক্তব্য রাখলেন, বললেন আমার কাছে এমন কিছু সমস্যা হয়েছে আমি বলতে পারবো না। এর থেকে বড় আর কি প্রমাণ সামনে আসবে? এবার আমি বলি, আমি যেটা প্রথমেই যেটা বলেছিলাম, আমি আবার সেটা দিয়ে শুরু করছি যে বর্তমান এনডিএ সরকার পার্লামেন্টে দাঁড়িয়ে বলে দিক যে আমরা মুখার্জি কমিশনের রিপোর্টটা মেনে নিচ্ছি। সমস্যাটা কি? আমি বলছি কেন সেই সময়কার সরকার এটাকে মানতে পারলো না। কেননা সমস্যাটা হচ্ছে যে শুধুমাত্র এই খোসলা কমিশন, শাহনওয়াজ কমিশন এবং মুখার্জি কমিশন, এই 3টে জাতীয় কমিশন ছাড়াও আরো 7টি আন্তর্জাতিক কমিশন হয়েছে। এখানেই তো প্রসঙ্গটা উঠে, পার্থদা, যে প্রসঙ্গটা যে চালে, তাহলে কেন একের পর এক কমিশন গঠন করতে হলো? একটা কমিশন যথেষ্ট ছিল। এবার আমি বলছি, জাপান সরকার যখন ভারতবর্ষকে জিজ্ঞেস করলো যে প্লেনটা তো আমার, তোমার একটি তদন্ত কমিশন বলে দিল যে 18ই আগস্ট 1945 সালে তাইহুকুটে কোনো প্লেন দুর্ঘটনা ঘটেনি। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, আমি বিমান দুর্ঘটনা হয়েছিল কি হয়নি সে প্রসঙ্গে যাচ্ছি না। আমার প্রসঙ্গ হচ্ছে আজকে কেন চুপ? জয়ন্ত চৌধুরী কিছু বলতে চাইছেন? জাতীয় ছুটি দেওয়া গেল না, এই 75 বছর অমৃত উৎসব হচ্ছে স্বাধীনতার, অত্যন্ত ভালো। আজকে আন্দামান নিকোবরে রুগনাবাদের 7 জন, আন্দামান নিকোবরে 44 জন,
আজাদ হিন্দের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সদস্যকে ব্রিটিশ স্পাই সন্দেহে হত্যা করা হয়েছিল, এই ইতিহাসটা মেইনল্যান্ডের কাছে কিন্তু অন্ধকারে রাখা ফাইল নিয়ে আপনি কি বলছেন? ফাইল মিলিটারি আর্কাইভে এখনো ফাইল আছে, দায়িত্ব নিয়ে বলছি, বিভিন্ন ফাইল, এবং যে 304টা ফাইল 303কে ছড়িয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা ফাইলের মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে হবে, অনেক কিছু বেরিয়ে এসছে যা নিয়ে মেইন স্ট্রিম মিডিয়া সরব নয়। কিন্তু ভারত সরকার যদি সদিচ্ছা থাকতো, তাহলে যদি আমরা গান্ধীজির জন্মদিন পালন করতে পারি জাতীয় ছুটি, সেক্ষেত্রে নেতাজির এমন কি অপরাধ করলেন আমি এই প্রসঙ্গে একটুখানি আসি। বারবার বলা হচ্ছে যখন বিদেশ প্রধানমন্ত্রীরা বা রাষ্ট্রনায়করা আসছেন, ওনারা বলছেন যে দেখা যাচ্ছে তিনি গান্ধীঘাটে যান, কিন্তু তার প্রশ্নটা উঠছে যে তখন নেতাজি ফাইলস নিয়ে তাদের সাথে কেন কথা হয় না? নেতাজি ফাইলস নিয়ে আজ পর্যন্ত কোনো রাষ্ট্রের সাথে সরাসরি কেন কথা হলো না? দেখুন কি কথা হলো না, কি হচ্ছে, এতগুলো কমিশন, তার মৃত্যু রহস্যতে আবৃত, সেই জিনিসগুলো নিয়ে আজকে 1 ঘন্টায় আমরা একটা সিদ্ধান্তে উপনীত হব, এতদিনকার আলোচনা না। জয়প্রকাশ দা, আমি আপনাকে সত্যটা বলি, আজ থেকে কিছু বছর আগে আরটিআই করা ছিল, এইখানে প্রসঙ্গে আসবো, আমাকে 1 মিনিট বলতে দিন। আরটিআই এ আপনাদের সরকার উত্তরে বলেছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর বিমান দুর্ঘটনাতে মৃত্যু হয়েছে। তারপর যখন মিডিয়াতে গোটা বিষয়টি সামনে আসে, আপনাদের স্বরাষ্ট্র মন্ত্রক বলেছিল এটি এইটাতে গভর্নমেন্টের স্ট্যান্ড না। একটা শুনুন, আমাকে যদি বলতে দেন 1 মিনিট বলতে দেবেন, মাঝখানে আপনি আপনার বক্তব্য মাঝখান থেকে তুলে দিলে সেইগুলো হয়ে যাচ্ছে কি যে আপনার একটা ন্যারেটিভ, সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন এখানে। প্লিজ আমার বক্তব্য আমাকে 1 মিনিট বলতে দিন, তারপর আপনি সঞ্চালক হিসেবে 10 মিনিট কেন? নেতাজির প্রসঙ্গে বলছি, সঞ্চালক 1 ঘন্টা বলুন আপনি প্লিজ। জয়প্রকাশ দা, একটা হচ্ছে নেতাজির অন্তর্ধান রহস্য, তার আগেও নেতাজি ছিলেন। নেতাজি কেন জওয়াহরলালের থেকে 8 বছরের ছোট, তা সত্ত্বেও তিনি যে লেগাসি, আমি বারবার আসছি, আজকের দিনে আমাদের সামনে দুটো পার্ট আছে, একটা রহস্য আর একটা আছে তার লেগাসি, তার দেওয়া, ভারতকে দেওয়া। আর.সি. মজুমদার তার বইয়ে লিখছেন, রমেশচন্দ্র মজুমদার হিস্ট্রি অফ ফ্রিডম মুভমেন্টে, যে নেতাজির অবদানকে দীর্ঘ স্বাধীনতার পর থেকে আমাদের ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আলোচনা। দাঁড়ান, শেষ হয়নি আমার, 1 মিনিটে বলেছি আমি। তার পরবর্তী ক্ষেত্রে আজকে আত্মনির্ভর ভারত যখন ঘোষণা হচ্ছে, তখন দুজনকে মনে করা হচ্ছে, বিবেকানন্দ এবং নেতাজিকে। সারা ভারতের ক্ষেত্রে নরেন্দ্র মোদী বলছেন কেন আমাদের আত্মনির্ভর ভারত হতে হবে, কেন রাস্তা দেখিয়েছেন বিবেকানন্দ আর নেতাজি। আজকে আপনি রহস্য নিয়ে যেতে চাইছেন, সেটা হবে, আমার কোনো বক্তব্য নেই, কিন্তু নেতাজির লেগাসিকে যদি সম্মান, আবারও তো সেই কথা বলছি জয়প্রকাশ দা, লেগাসি নেতাজি পুজো চলুক, কিন্তু নেতাজির রহস্য নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। আরে কে প্রশ্ন? আত্মনির্ভর ভারত তার দেখানো পথে চলা হচ্ছে। অনুজদার, সময় খুব কম আছে। অনুজদার, ফাইলস নিয়ে এখনো পর্যন্ত কোনো কথা আর কেন হয় না? কেন খুব সংক্ষেপে, এত রহস্য লুকিয়ে আছে, তাহলে কেন সামনে আসে না? অনুজদার সংক্ষেপে, সময় নেই, চন্দ্রবোসের কাছে যেতে হবে। अनुजदार थोड़ा संक्षेप में क्यों फाइल सामने नहीं आ रहा है? देखिए देखिए कुणाल, मेरा जो मैं आपको बताऊं, फाइल अभी जो भाजपा के प्रवक्ता बोल रहे हैं वो अपनी जगह पे ठीक है, लेकिन प्लीज़ अंडरस्टैंड कीजिए कि सरकार झूठ बोल रही है बार बार। जब इनसे सवाल पूछे जाते हैं पार्लियामेंट में तो ये कहते हैं कि साहब इंटेलिजेंस, वो हमने सारी फाइल पब्लिक कर दी। आपने सारी फाइल पब्लिक नहीं की, आपने इंटेलिजेंस का फाइल पब्लिक नहीं किया, आपने बिल्कुल कांग्रेस का ही स्टैंड सुभाष बोस की डेथ पर लेकर हम लोग आगे चले हैं। अगर फाइलें डिस्ट्रॉय हुई हैं उस पर इंक्वायरी होनी चाहिए। फाइलों को डिस्ट्रॉय करना मजाक नहीं है, बहुत बड़ा क्राइम है। आप प्राइम मिनिस्टर के ऑफिस में फाइलों को डिस्ट्रॉय नहीं कर सकते, खासकर उन फाइलों को जिनका लिंक बहुत बड़ी इवेंट के साथ में है, बहुत बड़े आदमी के साथ में। मेरा मानना ये है कि ये गवर्नमेंट क्यों इसको हाथ नहीं लगा रही, कि गवर्नमेंट को ये डर है कि अगर सुभाष बोस की और उनके बारे में और चीज़ें बाहर निकल के आई, वो वैसे ही वो भारत की जनमानस में बहुत मशहूर हैं पूरे देश में। अब जहाँ मैं तो पूरी दुनिया में जा चुका हूँ, सब लोगों से बात करता हूँ, सुभाष चंद्र बोस सबसे मशहूर फ्रीडम फाइटर है हमारे देश के। शॉर्ट में जैसे ही ये बात खुल के निकल के आएगी कि वो जिंदा थे, नहीं मरे थे, भारत में थे और क्या उनके साथ में हुआ, सारी बात घूम फिर के इस बात पे आएगी कि भारत की स्वाधीनता संग्राम के अंदर, हमारी फ्रीडम स्ट्रगल के अंदर उनकी भूमिका नंबर 1 थी, लेकिन उनका क्रेडिट हटा करके महात्मा गांधी के नाम पे दिया गया। अनुज एकदम थैंक यू, मेरे पास समय एकदम कम है। চন্দ্র বোস খুব সংক্ষেপে, একদম সংক্ষেপে আপনার এই গোটা আলোচনা থেকে আপনার কাছে শেষ বক্তব্য, যে এই বিষয়টি সামনে কি আদৌ আসবে আপনার মনে হয় নেতাজি পরিবার সদস্য হিসাবে? দেখুন, এনডিএ সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে প্রচেষ্টা নিচ্ছেন এবং নেবেন
আমার দৃঢ় বিশ্বাস যে তথ্য যদি সংগ্রহ করা যায় বেশ। তাহলে এই অন্তর্ধান রহস্যর সমাধান। বেশ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের কেন নেওয়া হচ্ছে না, কেন মুখার্জি বাকি যারা আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রত্যেকেই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে যে প্রশ্নটা বারবার উঠে আসছে, অনুষ্ঠান এখানে শেষ করবো, বিকেলের বিতর্ক শুধু একটা প্রশ্নটাকে শেষ করবো যে আর কতদিন এই একই বক্তব্য শুনতে হবে যে সামনে আসবে একদিন, কেন আসছে না তার কোনো কিন্তু আর উত্তর নেই। এখন আমরা দাঁড়িয়ে দেখছি যে নেতাজি বন্দনা কিন্তু চলছে, কিন্তু নেতাজি রহস্য উন্মোচন নিয়ে আর একটি শব্দ কোনো সরকার উচ্চারণ করে না। কেন এই প্রশ্নটা বারবারই তুলবো আমরা। বিকেলের বিতর্ক এখানে শেষ করছি। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকে প্রথমে।